ধন্যবাদ আপনাকে। এটা আপনার পাওনা। এত কষ্ট করে আমার জিনিস উপরে এনে দেওয়ার জন্য এটা আপনাকে দিলাম। কাজ করে দিয়েছেন, টাকা দিব না, এটা কি হয়? নিন, রাখুন আপনার কাছে। হুমায়রার মা চমকে উঠে বলে, হুমায়রা, এসব কি মা? ছেলেটা কষ্ট করে এসব দিয়ে এলো, আর তুই টাকা দিয়ে অপমান করছিস? বাবা, তুমি কিছু মনে করো না, মেয়েটা একটু এমনই। হুমায়রা মায়ের কথায় মুখ বাঁকায়। সিনহা রাহুলের রাগী মুখের দিকে তাকিয়ে বলে, না পুপি, ঠিকই করেছে হুমো। হয়তো ছেলেটা এসব কাজ করে, সে কারণে টাকা দিয়েছে। নয়তো হুমায়রা কাউকে টাকা দিয়ে অপমান করবে কেন? টাকা দিয়ে বুঝিয়ে কাউকে অপমান করা যায়? ভাইয়া, কম হলে বলেন, আরও 100 টাকা দিচ্ছি। সিনহা কথাটা বলে অন্যদিকে ফিরে মুখ চেপে হাসে। হুমায়রা ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাহুল চোখ গরম করে তাকিয়ে থাকে। তার বলতে ইচ্ছে করছে, আমি কাজের লোক না, আমি এমপির ভাতিজা, বিজনেসম্যান আবির চৌধুরীর একমাত্র পুত্র, আর আমাকে আপনারা কাজের টাকা দিচ্ছেন? ছি, 200 টাকা দিয়ে তো আমার একদিন চলে না। কিন্তু না বলল না। তাহলে তার সামনে দাঁড়ানো বিছুটি পাতা মেয়েটা বলবে, টাকার বড়াই দেখাচ্ছেন, ক্ষমতার বড়াই দেখাচ্ছেন মিস্টার চৌধুরী। এই ক্ষমতা থাকবে না। কয়েকদিন পর আমি সব শেষ করে দিব। নতুন কিছু বলুন, এসব শুনেছি অনেক। রাহুল সবকিছু ভেবেই অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে বলে, ধন্যবাদ ম্যাম, এই প্রথম এত কষ্টের কামাই করলাম, তাও এই শহরে 200 টাকা কম না। এটা দিয়ে আমি 2 বছর চালিয়ে নিতে পারবো। আসি, ভালো থাকবেন। রাহুল টাকাটা মানিব্যাগে ঢুকিয়ে নেয়। তখন সেখানে দেখা মিলে 1000 টাকার বেশ কয়েকটা নোট। রাহুল চলে যেতে নাদিয়া মেয়ের কান টেনে ধরে বলে, বেয়াদব মেয়ে, ছেলেটাকে এভাবে অপমান না করলে হতো না? আমরা আছি, আমাদের সামনে এসব করতে একবারও ভাবলে না? আচ্ছা, ছেলেটা রাহুল ছিল না? ওইটা চৌধুরী বাড়ির বড় পুত্রের একমাত্র পুত্র। তাতে আমার কি? কাজ করেছে, টাকা দিয়েছি। তবে কষ্ট হচ্ছে। 200 টাকা দিয়ে আমি 10 মাসের বাহিরের খাবার কিনতে পারতাম। ইস, কেন যে দিলাম। হুমায়রার কথায় সিনহা খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, পুপি, দেখো তোমার মেয়ের কাণ্ড। যাই হোক, ওনাদের ফ্যামিলিতে সব একটা করে সন্তান কেন? সাদিক সিকদার একমাত্র ছেলে, এদিকে রাহুল চৌধুরী একমাত্র ছেলে, শুধু রাহান চৌধুরী 3 ছেলে মেয়ে। সিনহার কথায় হুমায়রা ফুঁসে ওঠে। দাঁত কিরমির করতে করতে বলে, হিসাব শিখে রাখ, 2 ছেলে মেয়ে না, ছেলে মেয়ে। কারণ মেয়ে বড়, ছেলে ছোট। আরে বুঝিস না, জমা জমির ভাগ দিতে গিয়ে যেন ঝামেলা না হয়, সেই কারণে একটা একটা করে বাচ্চা। তুই নিজেও তো একটা, আমিও একটা। মা মেয়েরা মিলে হাসাহাসি করে কিছুক্ষণ। তারপর ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে। হুমায়রা অবাক হয়ে যায়। এখানে ছিট কাপড় রয়েছে, তার মানে এখন থেকে তার মিশন শুরু। হুমায়রা চোখ বুজে কাপড়গুলো বুকে জড়িয়ে ধরে, তারপর মায়ের কোলে মাথা রাখে। জীবনে চলার পথে এত বাধা কেন আসে? কেন এত চাপ পাই আমরা? কেন এত কষ্ট পাই আমরা? মাঝে মাঝে মনে হয় এই জগৎ আমাদের জন্য নয়। মা, আমি মাঝে মাঝে অনেক অসহায় হয়ে পড়ি। ভালো লাগে না কিছু। নিজের উপর বিরক্ত উঠে যায়। কেন সেটা কি বলতে পারবে? কেন একাকিত্ব গ্রাস করে আমাকে? মা, ভুলে যেতে চাই অস্বস্তি, বাঁচতে চাই উড়ন্ত পাখির মতো, কিন্তু কেন পারি না বলতে পারবে? মাঝে মাঝে একাকিত্ব গ্রাস করে, এই যে এখনো একাকিত্ব গ্রাস করেছে। সব কিন্তু বিরক্ত লাগছে, অযথা কান্না করতে মন চায়। ইস, এমন লাগে কেন? আমি তো সুখী ব্যক্তি, জীবনে কোনো সমস্যা নেই। তাহলে কেন এমন হলো? কেন এমন হয়? আমি প্রতিদিনের ন্যায় খুশি থাকতে চাই, পারি না। বড্ড মায়া হয় নিজের প্রতি। এই দিনে মনে হয় আমি বড্ড অসহায়। ডায়েরির পাতায় লিখে রেখেছো নিজেকে নিয়ে, কিন্তু একবারও কি ভেবে দেখেছে তুমি কোন দিনে একাকিত্ব বোধ করো, কোন দিন নিজেকে অসহায় মনে করো? সব কিছু ভালো থাকলেও মনটা ভালো থাকে না। যদি আমি সমাধান দেই তাহলে নিবে তো, বিছুটি পাতা? হুমায়রা চমকে ওঠে। ডায়েরিটা শব্দ করে বন্ধ করে দেয়। ভার্সিটি থেকে আসার পরে ডায়েরি লিখতে বসেছিল সে। মা নিয়ে যাতে খাইয়ে দিয়েছে, সে কারণে খাওয়ার বিষয় নিয়ে ভাবতে হয়নি। দুপুর 3:30 বাজে। এ সময় ডায়েরি লেখা বেমানান, কিন্তু হুমায়রা না লিখে পারল না। তার মাঝে মাঝে নিজেকে বড্ড অসহায় লাগে। আজ সারাদিন ভেবেছে কেন এমন হয় সেসব ভাবতে গিয়ে এই ডায়েরি লেখা। কিন্তু রাহুল কখন এসে তার লেখা দেখেছে সে লক্ষ্য করেনি। হুমায়রা বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক কণ্ঠে বলে, এত কিছুর পরেও আমাদের বাসায় আসতে লজ্জা করছে না আপনার? কেন বারবার আসেন?
কালকে কি হলো সব ভুলে গেছেন? আরে আসছে, আসেন তো। লুকিয়ে আমার ডায়েরি লেখা কেন দেখছেন? রাহুল কপাল কুঁচকে বলে, লুকিয়ে দেখি নাই তো, ডায়েরি খোলা আছে, চোখ সেখানে গিয়েছে, লেখাগুলো ভেসে উঠেছে আর আমি পড়েছি, ব্যাস। আর এত ভাবনাও কিসের জন্য? কালকের কোনো কথা আমি ভুলিনি, সব মনে আছে। আমি তো এসেছি না, আমি আসি নাই। তোমার দূরসম্পর্কের মা আমাকে ডেকেছে। হোয়াট? কখনো না। আম্মু আপনাকে ডাকতে যাবে কোন দুঃখে? আমাকে পাগল মনে হয়? কিসের ছল দিয়ে বাসায় ঢুকেছেন সেটা বলুন। অচেনা লোককে আম্মু বাসায় ঢুকতে দিল কেন? রাহুল ভাব নিয়ে বলে, অচেনা অচেনা একদম বলবে না। কত বছরের চেনা তুমি। আন্টি নিজেই আমাকে ডেকেছে। আমি তোমার পাশের ফ্ল্যাটে, মানে আহাদের বাসায় এসেছি ইনভাইট করতে। তখন আন্টি আমাকে দেখে ডাক দিল, নয়তো তোমার বাসায় আসতাম না। হুম। আম্মু, আম্মু কোথায় গেলে? হুমায়রার ডাক শুনে উনি তাড়াতাড়ি মেয়ের রুমে আসে। একপাশে রাহুলকে দেখে বুঝে নেয় কি হয়েছে। উনি সিনহাকে খাবার নিয়ে আসতে বলে মেয়ের কাছে গিয়ে দাঁড়ায়। রাহুলকে বসতে বলে বলেন, এত রাগারাগি ভালো না। আমি রাহুলকে ডেকেছি। আমি চিনি না, কিন্তু তুই তো চিনিস। এমনি এমনি ডাকি নাই, বাড়িতে পুরুষ মানুষ নাই। রাহুলকে একটু দরকার ছিল। তো কি কাজ আমাকে বলতে আমি করে দিতাম। বাইরের একটা ছেলে এসে তোমার কাজ করে দিবে, তাই না? আর হ্যাঁ, এই খাট কই থেকে আনলে? থাম, এক এক করে কথা বল। একসাথে এত কথা বলে উত্তর দেব কোনটার? তোর মামা টাকা দিয়েছে, সেটা দিয়ে খাট নিয়ে আসছি। একা একা কিভাবে সেট করব, সে কারণে রাহুলকে দেখে ডাক দিলাম। আজ থেকে পাশের রুমে তুই আর সিনহা থাকবি। এই রুমে সেলাই মেশিন যাবতীয় সব থাকবে। ছি, অপরিচিত একজনের থেকে কাজ করে নিয়ে ভালো করো নাই তুমি। যে ছেলের বাড়িতে কাজের লোক আছে সেই ছেলে আমাদের বাড়িতে এসে কাজ করছে? হাহ, হাস্যকর বিষয়। আম্মু প্লিজ, আর এই ছেলেকে বাড়িতে আসতে দিও না। চুপ কর, আমি আর দুদিন আছি, তারপর কি করবি করিস। রাহুল বাবা, তুমি এদিকে এসে বসো দেখি। হালকা খাবার বানিয়েছি, খেয়ে নাও। রাহুল এবার নড়ে চড়ে বসে। এতক্ষণ সে কিছু বলার জন্য উসখুস করছিল, কিন্তু সুযোগ পায়নি। রাহুল অবাক হয়ে বলে, হুমায়রা আপনার মেয়ে? ও তো সকালে আমাকে বলল আপনি দূর সম্পর্কের কোনো আত্মীয়, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা মা মেয়ে। আমরা কে হই না হই সেটা আপনার না জানলেও চলবে। খাবার খেয়ে আমার মাকে উদ্ধার করুন আর বাড়ি থেকে বেরিয়ে যান। আর একবার আসলে ঠ্যাং ভেঙে ফালায় রাখবো। রাহুল তেজ নিয়ে বলে, জল্লাদ মেয়ে একটা, মা থাকতেও মিথ্যা বলে। আন্টি, এই মেয়েটাকে কোথায় কুড়িয়ে পেয়েছিলেন? আঙ্কেলকে বলবেন যেখান থেকে ওকে নিয়ে এসেছে সেখানে ফেলাই দিয়ে আসে যেন। ফেলায় রেখে গেছেই তো, আর কোথায় ফেলায় দিব? হ্যাঁ, আম্মু তোমার আত্মীয়কে তাড়াতাড়ি যেতে বলো। চৌধুরী বাড়ির কাউকে সহ্য হয় না আমার। প্লিজ, এবার থেকে যা দরকার আমাকে বলিও। নাদিয়া মেয়েকে ধমক দেয় একটা। রাহুল মুখ বাঁকিয়ে পায়েস খায়। হুমায়রা এতক্ষণে খেয়াল করলো বাড়িতে পায়েস রান্না হয়েছে। সে এবার চিল্লিয়ে বলে, আম্মু তুমি জানো না, বাড়িতে মিষ্টি খাবার তৈরি হলে আমি প্রথমে খাই। তাহলে এই ছেলেটাকে আজ কেন খাওয়ালে? আর এই ছেলেটার জন্য আমি পর হয়ে গেলাম নাকি? ওই বাল, তুই কেন পায়েস খাবি? রাহুলের হাত থেকে চামচ পড়ে মেঝেতে গড়াগড়ি খায়। ভয়ে এক পা পিছিয়ে গেছে সে। হুমায়রার চিৎকারে ভয় পেয়ে গিয়েছিল। বুকে থুতু দিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে ভয় ভয় কণ্ঠে বলে, আন্টি, নাকে মাটি আর কখনো আপনার বাড়িতে আসবো না, সাথে কোনো খাবারও খাবো না। আমি আগে খেয়েছি এটা নিয়েও আপনার মেয়ের এত সমস্যা। না জানি আর কি কি ভুল ধরবে ও। ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা। মন যদি আকাশে দিয়ে রাখে তাহলে এমন হবে। তখন ওকে ভাত খাওয়ানোর পর অল্প করে পায়েস খাওয়াই দিয়েছি, হয়তো খেয়াল করে নাই। রাহুল কথাটা শুনে কিছু একটা ভাবে, তারপর হুমায়রার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, ছি ছি, এই মেয়ে এত তাড়াতাড়ি তাহলে ভুলে গিয়েছে? অযথা আমাকে ভয় দেখালো। আচ্ছা আন্টি, আজ তাহলে আসি, নয়তো দেখা যাবে আপনার মেয়ে আমাকে ঝাঁটাপিটা করবে। রাহুল বিদায় নিয়ে যাওয়ার আগে হুমায়রার মা বড় বাটি করে এক বাটি পায়েস দেয়। রাহুল ভ্রুকুচকে তাকালে উনি বলেন, নিয়ে যাও, বাড়ির সবাই একটু একটু করে খেও। তুমি যখন পাশের ফ্ল্যাটে ছিলে তখন রান্না করেছি, তোমাকে দিব সে কারণে বেশি করে রান্না করেছি। ফিহানা কি আমার মেয়ের ভালো ফ্রেন্ড, ওকে দিও।
ওর জন্য দেওয়া আর কি। রাহুলের আর কি, তার তো পায়েস ভালো লেগেছে। বাসায় গিয়ে সবাইকে দিবে, কেউ খাবে না। হুমায়রার কথা শুনলে সেটা জানে, আর এটাই সে কাজে লাগাবে, নিজে নিজে সব খেয়ে নিবে। রাহুল যাওয়া মাত্র হুমায়রা চেঁচিয়ে বলে, আম্মু এত দরদ কোথা থেকে আসে তোমার? তুমি পায়েস রান্না করে দিচ্ছ। আমি শিওর আমার জন্য তুমি পায়েস রান্না করো নাই, কারণ বাড়ি থেকে আসার পর আমার জন্য পায়েস করেছিলে। তুমি কোন সাহসে ওই ছেলেটার জন্য পায়েস রান্না করছো? চেঁচাবি না বলে দিচ্ছি। কথায় কথায় চিৎকার দেশ কিসের জন্য? বাড়ি থেকে আসার সময় সব নিয়ে এসেছিলাম, নষ্ট হবে কেন? সে কারণে রান্না করেছি। যা, এখন গিয়ে কাজ কর। বিজনেস করবি তো, বসে আছিস কেন? নাদিয়া মেয়েকে কিছুটা খোঁটা দিয়ে কথাটা বলে। হুমায়রা মন খারাপ করে কাপড় আর কাঁচি নিয়ে বসে। সামনে ড্রয়িংয়ের খাতা রাখে, বেশ কিছু ডিজাইন আঁকানো আছে। সেখান থেকে সবচেয়ে ভালো যে ডিজাইন সেটা চুজ করে কাপড় নিয়ে কাটাকাটি শুরু করে। টানা রাত 9টা পর্যন্ত কাজ করে। কাপড় কাটা শিখাচ্ছিল, সে কারণে এর মাঝে ডিজাইন করে প্রায় 20টা কাপড় কেটেছে সে। একটানা বসে থাকার কারণে কোমর ব্যথা করছে তার। সব শেষে সিনহাকে ডেকে বলে, দেখো কতগুলো জামা কেটেছে। এখানে 2টা ডিজাইন আছে, 10-10টা করে। কিভাবে সেলাই করতে হবে সব লিখে দিয়েছি খাতায়। তুই এখন তোর ফুপিকে বল সেলাই করে দিতে। তোমরা যে কাপড় নিয়ে এসেছো তা দিয়ে 20টাই হয়েছে। এগুলো সেলাই করে বিক্রি করে দেখতে হবে কেমন লাভ হয়। গুড নাইট। হুমায়রার কথাটা বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। নাদিয়া বুঝলেন মেয়ে অভিমান করেছে, সে কারণে কথা বলছে না। সিনহাও তা বুঝতে পেরে বলে, ফুপিমণি, তুমি তো জানো তোমার মেয়ে কেমন, ওকে নিজে হাতে খাইয়ে দাও, যাও। এটা দিন দিন আমার অবাধ্য হচ্ছে মা। কি করব, ওকে নিয়ে বুঝতে পারছি না। এইসব এখন বলে লাভ নেই। এই যে ও এইভাবে কয়েকদিন থাকলো, তাতে কি কষ্ট হয়নি? কিন্তু ও তো নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত কারোর কোনো কথা শুনবে না। আমার ওকে সব জানানো ভুল হয়েছে। আমি মনে করি হুমায়রা ঠিক করছে ফুপিমণি, তুমি সেসব ভেবো না, যাও ওকে খাইয়ে দাও। নাদিয়া মেয়ের জন্য প্লেটে করে পায়েস নিয়ে হুমায়রার ঘরে যায়। হুমায়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, রাগ করে না মা, আর 2 দিন থাকবো। অভিমান করে থাকবি নাকি তুই? উঠে খেয়ে নে, রাতে না খেয়ে থাকা হয় না। দেখি উঠ, আমি খাওয়াই দিচ্ছি। আর এই 2 দিনে তোর 20টা জামা আমি আর সিনহা মিলে সেলাই করব, চিন্তা করিস না। হুমায়রা মায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, তুমি একটুও ভালো না আম্মু। তুমি তো জানো চৌধুরী বাড়ির কাউকে আমি পছন্দ করি না, তবুও তুমি ওই বাড়ির জন্য পায়েস রান্না করেছো। যাও যাও, আর রান্না করে খাওয়াবে খাওয়াও। যাও যাও, আর কি রান্না করে খাওয়াবে খাওয়াও। চৌধুরী বাড়ির সবাই কিন্তু খারাপ না। একজন খারাপ হলে সবাইকে খারাপ বলা যায় না। তুই অযথা ওদের পিছনে পড়ে আছিস। ওই পরিবারের একটা সম্মান আছে। সেই সম্মান আর থাকবে না। যেখানে নিজের মানুষদের সম্মান করতে পারে না, সেখানে অন্যের সম্মানে কি হবে আম্মু? আমি কিছু ভুলে যাই নাই। বংশের এক প্রদীপ জেলে বাকিটা আল্লাহ ঠিক করবে। হুমায়রার কথার প্রেক্ষিতে উনি আর কথা বলেন না। হেসে হুমায়রাকে পায়েস খাওয়ায়, পড়তে বসতে বলেন। তারপর খাতাটা নিয়ে জামা সেলাই করায় মন দেয়। এই ছেলেটা এত ফোন দেয় কেন? অসহ্য। রাত 11টা বাজে আর ফোন করতেছি। রাহুলের বাচ্চা রাহুল পায়েস কেউ খায়নি সেটা জানাতে ফোন করছে নাকি? অসহ্য অসহ্য অসহ্য। হুমায়রা ফোনটা রিসিভ করে বিরক্ত মাখা কণ্ঠে বলে, জি, আমি জানি আপনি কি বলবেন। আপনার দাদি যখন শুনেছে হুমায়রা বদমাইয়ার মা পায়েস দিয়েছে, তখন উনি পায়েসের বাটি ছুঁড়ে মেরেছেন। তার জন্য না ফিহার খাওয়া হয়েছে না আপনার। নতুন কিছু থাকলে বলুন। দুর্বল এমনটা হয়েছে আমি একবারও বলেছি নাকি? ওয়েট, ফ্ল্যাশব্যাক বলি। ফ্ল্যাশব্যাক। রাহুল বাড়িতে আসার পর পায়েস বের করে সবার সামনে রাখে। তখন বিকালে নাস্তা করছিল সবাই। রাহুলের হাতে পায়েসের বাটি দেখে তার মা বলে, পায়েস কই থেকে নিয়ে আসলি? হুমায়রার মা দিয়েছে। হুমায়রার নাম শুনে রোজিনা চৌধুরী বলেন, তুই ওই মাইয়ার বাসায় গেছিলিস কা? পায়েস সরা এখান থেকে। আমি যেখানে মন চাই সেখানে যাব, তাতে তোমার কি? পায়েস তোমরা না খেলে খেও না, আমি একা খাবো। পায়েস খাওয়ার কথা শুনে রোজিনা চৌধুরী রেগে বাটি ছুড়ে মারবে, তার আগে রাহুল সেটা নিয়ে দৌড় লাগায় নিজের রুমে। তার পিছে পিছে ফিয়া 2টা চামচ নিয়ে দৌড় দেয়। ফিয়া চামচ দেখিয়ে বলে, ভাইয়া আমিও খাবো, আন্টির রান্না করা খাবার অনেক ভালো। তুই কখনো খেয়েছিস নাকি? আন্টি প্রায়ই আসতো হুমায়রার কাছে, তখন রান্না করে আনতো। আচ্ছা নে খা। দুজনে যখন বসে বসে পায়েস খাচ্ছিল তখন রায়হান চৌধুরী সেখান দিয়ে নিজের রুমে যায়।
পায়েসের গন্ধ পেয়ে রাহুলের রুমে ঢুকে রাহুলের খাওয়া দেখে বলে, দেখি আমাকে একটু দেখাই। পায়েসের গন্ধটা খুব সুন্দর, মনে হচ্ছে কত পরিচিত। পায়েস আমার খুব প্রিয়, এক সময় অনেক খেয়েছি, কিন্তু এখন আর চোখেও দেখি না। তুমি খাবে সেটা বললেই হয় চাচ্চু। অযথা মিথ্যা কথা বলছো কেন? আমাদের বাড়িতে বছরে 2-1 বার পায়েস রান্না করে। তুমি অনেক কখন খেলে? নাও, খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর ঘ্রাণ! আহ! এটা, এই পায়েস আমি অনেক খেয়েছি। রাহুল, হুমায়রার বাবা মা কি করে জানিস? আচ্ছা, ওর বাবা মায়ের নাম বা বাবার কিছু জানিস? রায়হান চৌধুরী পায়েসের বাটি রাহুলের থেকে ছিনিয়ে নেয়। রাহুল থতমত খেয়ে যায়। ফিহা কাঁদো কাঁদো মুখ করে পায়েস চায়, কিন্তু উনি কাউকে না দিয়ে নিজে সবটাকে রাহুলের সামনে বসে। রাহুল মুখ বাঁকিয়ে বলে, হো, রাক্ষস! আমি না হুমায়রার সামনে এভাবে খেলে তোমাকে রাক্ষস বলতো? আর ওর মায়ের নাম জানি না, বাবার কথা শুনি নাই। হুমায়রার মা একা এসেছে মেয়ের কাছে। আচ্ছা, এটা বলো, তুমি এই পায়েস এর আগেও কোথাও খেলে? উম, না, তেমন কিছু না। অনেক আগে একজন বিক্রি করতো, প্রায় কিনে খেতাম। যদি সম্ভব হয় একদিন নিয়ে আসিস। রান্না ভালো হয়েছে, বাট আমি কিন্তু হুমায়রার মেয়েটাকে পছন্দ করি না। বদলোক, ওদের বাড়ির জিনিস খাওয়ার পরেও দুর্নাম করছে। হুমায়রা জানলে তোমাকে খুন করবে। দজ্জাল মেয়ের নামে আজে বাজে কথা বলছো। বর্তমান। সব শুনে হুমায়রা হা হয়ে যায়। হঠাৎ তাকে নিয়ে বলা অদ্ভুত গালির কথা মনে হতে রেগে বলে ওঠে, খারাপ লোক একটা। আপনার চাচ্চু আমাকে পছন্দ করে না কেন সেটা জানি, তাই বলে আপনি ওনার সামনে আমাকে নিয়ে পচা কথা বলবেন? আমি বজ্জাত মেয়ে সেটা আপনাকে কে বলল? রাহুল বুঝতে পারে হুমায়রা ঝগড়া শুরু করবে এখন। সে কারণে রাহুল অতি নম্রভাবে বলে, আচ্ছা, সরি। হুম। তুমি ডায়েরিতে একটা কথা লিখেছিলে, কেন একাকিত্ব অনুভব হয় মাঝে মাঝে, কেন নিজেকে অসহায় মনে হয় সেটা নিয়ে। আমি কিন্তু এটার কারণ ও সমাধান দুইটাই জানি। তুমি শুনলে আমি বলবো। আচ্ছা জ্ঞানী ব্যক্তি, বলুন শুনি আপনার কথা মনোযোগ দিয়া। দেখি কি বলতে পারেন আপনি। যদি ভুলভাল কিছু হয় তাহলে করিব আপনাকে খুন আমি। হুমায়রার কথা শুনে রাহুল মুচকি হেসে দেয়। তারপর বলতে শুরু করে, এই অসুখ শুধু তোমার না, তোমার মতো হাজার মেয়ের। এমনকি আমারও মাঝে মাঝে এমন মনে হয় শরীফা। তারপর লক্ষ্য করে দেখলাম যখন বা যেদিন আমরা খুব হাসি খুশি থাকি সেদিন এমন হয়। এমনটা হওয়ার কারণ আমরা নিজেরা। কারণ সারাদিন খুশি থাকি সবার সাথে, কিন্তু একসময় আবারও একা হতে হয়, আর এটাতে আমরা কষ্ট পাই। তারপর হঠাৎ করে মনে হয়, আমি মরি না কেন? আমি এত একা, নিজেকে একা মনে হচ্ছে। আত্মহত্যা করব নাকি? উফ, অসহ্য। এত এত কিছু মনে হওয়ার এই একটাই কারণ, হঠাৎ করে একা হয়ে যাওয়া। সব শুনে হুমায়রা একটা হাই তোলে। বাপরে বাপ, কি কথা! হুমায়রা বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে। তারপর রাহুলের বলা কথাগুলো মনোযোগ সহকারে ভাবে। হ্যাঁ, ঠিকই বলেছে, এটা তো সত্যি কথা। যেদিন বেশি হাসি খুশি থাকি সেদিন নিজেকে একা মনে হয়। হুমায়রা ভ্রু নাচিয়ে বলে, আচ্ছা বুঝলাম সব কিছু, কিন্তু এটা থেকে বের হওয়ার উপায় কি? নাকি এমনভাবে হতে থাকবে সব কিছু? মাঝে মাঝে মনে হয় পড়াশোনা বাদ দিয়ে মেডিসিন তৈরি করব। এমন মেডিসিন যা খেলে মন ভালো হয়ে যাবে। এতে অনেক লাভ হবে আমার। সিরিয়াস মুহূর্তে এমন বাজে কথা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না। আসলে অসভ্য মেয়ে, চুপচাপ থেকে আমার কথা শোনো একটু। সবসময় কথার মধ্যে বা হাত না ঢোকালে হয় না নাকি? হ্যাঁ, ভালো কথা মনে করে দিলেন। আচ্ছা, বা হাত হোক আর ডান হাত, কথার মাঝে কিভাবে হাত ঢুকায়? বহু ভেবেছি, কিন্তু এর সাথে কোনো মিল খুঁজে পাই। কারণ কথার মাঝে হাত কিভাবে ঢুকায় মানুষ? রাহুল চেঁচিয়ে ওঠে। হুমায়রা মুখটা সিরিয়াস ভঙ্গিমায় রেখে বলে, ওই গাধা, চিল্লাস কেন? এতক্ষণ ভালোভাবে কথা বলেছি দেখে আওয়াজ বেশি বের হচ্ছে গলা থেকে, তাই না? যা ভাগ, এমপির ভাতিজা। হেইট ইউ, হেইট ইউ, হেইট ইউ। ওয়েট ওয়েট, বকাবকি পরে করো, আগে এটা বলো। হে টিউ একবার বললেই হয়, সেখানে 3বার কেন বললে? এমনি কথা বললাম নাকি? একটা কথা 3বার বললে সেটা জোর দেওয়া বলা হয়। এর মানে এই দাঁড়ালো যে আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। স্টপ প্লিজ, হয়েছে। ভেড়ার মতো চেঁচিও না। বেইমান, বেইমান, বেইমান। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কেন বোঝো না? তোমাকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে গেলাম। আমি আপনার বংশের মানুষদের ঘৃণা করি রাহুল।
আমি আপনার ভালোবাসা গ্রহণ করব না। সরি। আমার চেয়েও ভালো মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে, দেখে নিয়েন। ভালো থাকবেন, বাই। হুমায়রা হুট করে ফোনটা কেটে দেয়। এতে রাহুল রেগে যায়। সে ভেবেছিল আজ একটু যেভাবেই হোক সময় নিয়ে কথা বলবে, কিন্তু না, মেয়েটা তাকে পাত্তা দিল না। ফোনটা হাতে নিয়ে ভাবে কোন অজুহাতে ফোন দিবে। তখনই মনে হলো সে তো মন ভালো করার উপায় বলে নাই। রাহুল ঠোঁট কামড়ে হাসে ফোন দেয় আবারও। হুমায়রা ফোন কেটে দিয়ে মেসেজ দেয়। কি সমস্যা? আমি ঘুমাবো, বিরক্ত করছেন কেন? আপনার দাদির কানে এই কথা উঠাবো নাকি যে আপনি আমার পেছনে পড়ে আছেন পাগল কুত্তার মতো? সমস্যা নেই, বলো। দাদি আর কি করবে? কি করব জানেন না? জানি তো, চেঁচামেচি করা ছাড়া ওনার আর কাজ নাই। তোমাকে এতটা ভালোবাসি যে দাদিকে পাত্তা দেই না আমি। আর হ্যাঁ, আমারও ইচ্ছে করছে না তোমার সাথে কথা বলার। হুম। তাই নাকি? তাহলে ফোন করছেন কেন এতবার? আরে তোমাকে তো মন ভালো করার উপায় বলা হয়নি। তো তো মানে সেটা বলার জন্য ফোন দিচ্ছি। মেসেজে বলা সম্ভব না, ফোনটা রিসিভ করো। রাহুল রিপ্লে মেসেজ দিয়ে আবারও ফোন দেয়। হুমায়রা কোলবালিশ জড়িয়ে ফোনটা রিসিভ করে কানে তুলে। ওই পাশ থেকে রাহুলের শ্বাস ফেলার শব্দ ছাড়া আর কিছু কানে আসছে না হুমায়রার। বিরক্ত হয়ে কিছু বলবে তার আগে তার কানে বেজে ওঠে রাহুলের বলা কথা। রাগিনী, রাগ করো না। তোমাকে ভালোবেসে না হয় করেছি ভুল, তাই বলে কি করব না মাসুল। প্রেম বড্ড আবেগী, আমিও আবেগী হয়েছিলাম তোমারই মায়াই প্রেমে। শোনো না, প্রেম কি হয় এমনই, অপর প্রান্ত থেকে আঘাত ছাড়া বুঝি আর কিছু পাওয়া যায় না। আমি কি পাবো না তোমার ভালোবাসা? হয়েছে, ফোন রাখি এবার। আমার অনুভূতিগুলো কেউ বুঝতে চায় না। হুমায়রা বিরক্তি নিয়ে বলে। অন্য কিছু বলেন। আচ্ছা, এবার আসল কথায় আসি। যখন নিজেকে একা মনে হবে, খারাপ লাগবে, তখন সবচেয়ে ভালো ফ্রেন্ডের সাথে কথা বলিও। প্রিয় গান ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থেকো। আর এসবে মন ভালো না হলে মা বাবাকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যেও। হুমায়রা রেগে বলে। আমার মা আমার সাথে থাকে না, আবাল। বাট উপায় আমিও পেয়ে গেছি। বেশি খারাপ লাগলে চৌধুরী বাড়ি যাব। রোজিনা চৌধুরী আর রায়হান চৌধুরীর কথা শুনে পেট ভরে যাবে, সাথে মনও। আইডিয়া খারাপ না। ফিহা তোমার জন্য মন খারাপ করে থাকে, ফোন দিয়ে কথা বলিও। ওকে ছাড়া এই বাড়িতে পা রাখতে তো পারবে না তুমি। হুমায়রা ঠোঁট উল্টে বলে। ফিহা, মেয়েটা আমার সাথে সব সম্পর্ক নষ্ট করেছে। আর যে সম্পর্কের মূল্য বোঝে না তাকে আমি পছন্দ করি না। আর দেখা গেল সে কিছুদিন পর সত্যি সত্যি আমাকে অপছন্দ করবে। রাহুল হতাশার শ্বাস ফেলে বলে। সব কিছুর সময়সীমা থাকে। বাদ দিলাম তোমার সাথে কথাই পারবো না, তা মিস বললে যে আমার থেকেও একদিন বড় বিজনেসম্যান হবে। তাহলে কিসের বিজনেস শুনি একটু। এই জমিদারের বেটা আবার টাকার কথা তুলছিস? যা ভাগ, টাকা দিয়ে তোরে কিনে নিব একদিন, দেখিস। হুমায়রা ফোনটা কেটে দেয়। রাহুল হা হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তাকে বারবার অপমান করছে, অথচ সে কথা বলার জন্য ছ্যাঁচড়ামি করছে। সিনহা পাশ থেকে উঠে হুমায়রার দিকে তাকিয়ে বলে। রাহুল তোকে ভালোবাসে সেটা শুনেছিলাম, কিন্তু এতটা ভালোবাসে জানতাম না। তুই কি বলতে চাচ্ছিস? তুই না চাইতে রাহুলের প্রতি দুর্বল, দেখা গেল একদিন রাহুলের প্রেমে পড়ে যাবি তুই। হুমায়রা হাসতে হাসতে বলে। আপু, তুই পাগল হয়ে গেছিস। রাহুলকে আমি ঘৃণা করি, আর ভালোবাসা তো দূরের কথা। তাহলে রাহুলের ফোন রিসিভ করিস কেন? কথা বলিস কেন ওর সাথে? হুমায়রা বিরক্ত হয়ে বলে। ফোন দেয় সে কারণে কথা বলি। সিনহা বুঝতে পারে হুমায়রা বিরক্ত হচ্ছে, সে কারণে কথা না বাড়িয়ে বলে। কথা বলার ইচ্ছা না থাকলে রাহুলের নাম্বার ব্লক কর। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গা থেকে ওকে ব্লক কর, তাহলে যোগাযোগ করতে পারবে না। আর যদি তুই এমন না করতে পারিস তাহলে বুঝে নে তুই পছন্দ করিস রাহুলকে। প্রেমে পড়িস না সোনা, আমার আর তোর প্রিয় মানুষটার মতন তোর জীবনটা ধ্বংস হবে। হৃদয় স্পর্শ কেউ করতে পারে না, সবাই শরীর স্পর্শ করে। হুমায়রা চোখ বন্ধ করে অতীত ভাবে, কান্না পাচ্ছে তার খুব। সিনহা হুমায়রার মাথায় হাত বুলিয়ে সব অতীতের ঘটনা তার সামনে তুলে ধরে। সে চায় না তাদের মতো হুমায়রা সেই পথে পা বাড়াক। কথা বলতে বলতে হুমায়রা তার নানার বিষয়ে অনেক খোঁজ নিতে শুরু করে। বিজনেস সহজ কথা না, তার জন্য বহু টাকা দরকার। সে শুনেছিল তার নানা আগের দিনের জমিদার, টাকা পয়সার অভাব নেই। তার নানার এক ছেলে এক মেয়ে, এত জমি জমা নিশ্চয়ই এখন তার মামার। হুমায়রা মুখ টিপে হাসে। সে নানা বাড়ি যাবে, বিল্ডিং বানানোর জন্য জমি রাখবে, আর টাকা তাও পাবে। নানার অভিমান ভাঙাতে হবে শুধু। রাত 12টা। মহিলাটা একটা ছবির দিকে গভীর চাহনিতে তাকিয়ে আছে আর ভাবছে অতীতের সব সুখের স্মৃতি। ইস, অতীত কেন ফিরে আসে না? ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে।
22 বছর হচ্ছে তোমার দেখা নেই প্রিয়। আমাদের ভালোবাসার মাঝে ছলনা আসবে তা কখনো ভাবি নাই। প্রিয়, আমি কি এতটা তুচ্ছ ছিলাম তোমার কাছে? সেই সময় তোমাদের টাকা পয়সা যাচ্ছিল, তার ডাবল টাকা তো আমার বাবার ছিল। কই, সে কথা কি তুমি জানতে না? হুট করে এসে কি বললে? মা জোর করে বিয়ে দিয়েছিল। মেয়েদের টাকা পয়সা আছে, যা আমাদের সাথে যায়। মায়ের কথার উপর কথা বলতে পারি নাই আমি। জানো প্রিয়, সেদিন আমি মরে গিয়েছিলাম। খুব সূক্ষ্মভাবে চোখের জল মুছে নেয়। আশেপাশে তাকায়, কেউ দেখে ফেললো না তো আবার। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আজ 2 বছর হচ্ছে তোমার সাথে কথা হয় না আমার। এখন বুঝি স্ত্রী সন্তান নিয়ে খুব ব্যস্ত। আজ যে আমার বড্ড ইচ্ছে করছে তোমার সাথে কথা বলার। প্রিয়, আমার মনের ভাব তো সবসময় বুঝে নিতে। আজ একটু ভুল করে ফোন দাও না প্রিয়। ফোনের শব্দে তাড়াহুড়ো করে ফোন খুঁজতে থাকে। তার মনেই হচ্ছে যার ফোনের আশায় বসে আছে সে ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে দেখে তার ধারণা ভুল নয়। সুন্দরভাবে নাম্বার সেভ করা আছে বেইমান দিয়ে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কথা আসে। দিয়া আমার সন্তান, ও কোথায়? তুমি কোথায় আছো দিয়া? 22 বছরে একটা বার দেখা হয়নি আমার। প্লিজ দেখা করো আমার সাথে। আমার মন বলছে তুমি আমার আশেপাশে আছো। মহিলাটা অবাক হয় না। লোকটা যতবার ফোন দেয় ততবারই সন্তানের কথা শুনতে চায়। উনি লোকটার কথায় পাত্তা না দিয়ে বললেন, কেমন আছো? তোমার টাকাওয়ালা বউ বাচ্চা কেমন আছে? আর আমার না হওয়া শাশুড়ি মা, উনি কেমন আছে? শুনলাম উনি নাকি এখনো আগের মতো নিজের মর্জির সবার উপরে ফেরাই। বিরক্ত হও না তুমি? মহিলার কথায় কান দেন না উনি। লোকটার বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওনার। তবু অনেক কষ্টেই বলে ওঠে, আমার সন্তান। মহিলাটা আবারও বিরক্ত হয়। এক কথা কতবার উনি বলবেন তা ভেবে পাচ্ছে না। রেগে বলেন, আর কতবার বলবো সে নেই? তাকে মেরে ফেলেছি আমার গর্ভে। না, 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 আমি না, তুমি আর তোমার মা। তখন তো তোমার টাকাওয়ালা বউ 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাহলে আমি কেন আমার গর্ভের সন্তানকে রাখবো? তুমি ছেড়ে যাওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলেছি আমি। ছি, একটা জীবন তুমি শেষ করেছো। তোমাকে বারবার বলেছিলাম তোমাকে আর আমার সন্তানকে মানুষ মানুষ করার সব টাকা আমি দিব। তাহলে কেন এমন করলে? হাস্যকর না? যাকে চাই সে থাকতে চাইল না, আর তার সন্তান কি করব? বাবা ছাড়া সন্তান মানুষ করার ক্ষমতা আমার ছিল না। আর রইল টাকার কথা, ভুলে যেও না, জমিদারের মেয়ে আমি। টাকা পয়সা হাতের ময়লা। গ্রাম থেকে এসে শহরে কম টাকা উড়াইনি আমি। সেই তো এখন সব ছেড়ে স্বামীর ছায়াতলে নতুন জীবন কাটছে তোমার। দিয়া, কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কাউকে নিজের করবে না। তাহলে কেন অন্য কেউকে জায়গা পেলো তোমার জীবনে? কোলে মাথা রাখার জন্য অন্য কেউ কেন এলো? মহিলাটা খিলখিল করে হেসে ওঠে। পরক্ষণে মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করে। তারপর হাসতে হাসতে বলে, মেন্টাল হসপিটালে যাচ্ছ না কেন? তুমি যদি অন্য নারীকে বুকে জায়গা দিতে পারো, তাহলে আমি কেন অন্য পুরুষে মসতে পারবো না প্রিয়? তুমি তো কথা দিয়েছিলে আমাকে সারা জীবন ভালোবাসবে। তাহলে আমি এখনো আপনাকে ভালোবাসি দিয়া। লোকটার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। হঠাৎ করে অনুভব করলো তার পাশে কেউ আছে। ফোনটা কানে রেখে পাশে তাকায়। যা আশা করে নাই তাই হলো। ওনার এক ছেলে দাঁড়িয়ে আছে। যদিও নিজ সন্তান না, কিন্তু একই ছেলেটা কি শুনে নিল সব কথা? উনি নিজেকে স্বাভাবিক করে ছেলেটার উদ্দেশ্যে বলল, নিজের রুমে যা। আর এখানে যা হলো সে কথা যেন বাহিরে না যায়। যদি অন্য কেউ জানে তাহলে তোর চাচ্চু আর বাঁচতে পারবে না, বাঁচতে দিবে না তাকে কেউ। ফোনের অপর প্রান্ত থেকে দিয়া বলে ওঠে, এভাবে ধীরে ধীরে তোমার অতীত সবার সামনে আসবে প্রিয়। ধৈর্য ধরো। বললে না তো কেমন আছো? ফোনের এপাশের কথা শুনে রক্ত ও শূন্য দৃষ্টি নিবদ্ধ করে পায়ের কাছে বসে থাকা ছেলেটার দিকে। ছেলেটা কাঁদো কাঁদো গলায় বলে, চাচ্চু, তুমি কাউকে ভীষণভাবে ঠকিয়েছো। ও চাচ্চু, কেন এমন করেছো? আমি ছাদে ছিলাম সেই প্রথম থেকে, সব শুনেছি আমি। চাচ্চু, চাচ্চু, তুই ঠকবাজ। এতে তোর সমস্যা কোথায়? তুই কাঁদছিস কেন? ওনার কথায় ছেলেটা হাউমাউ করে কাঁদতে থাকে। লোকটা অবাক চোখে তার দিকে তাকায়। ছেলে মানুষ সামান্যতে কাঁদতে পারে বুঝি? উনি অবাক হয়ে বলে, কাঁদছিস কেন? আমার কষ্ট হচ্ছে। তুই ছোট মা আর তোমার বাচ্চাকে ঠকিয়েছো, সাথে কারো কাছে ঘৃণার পুরুষ হয়ে আছো। টাকা লোভী তোমরা। ফোনটা দাও। ফোনের অপর পাশে কে আছে কথা বলবো। কেন তোমার সাথে যোগাযোগ রেখেছে এখনো? আমি ছোট মাকে কষ্ট পেতে দিব না।
উনি সুখে আছে, ওনার সুখ দেখতে চাই। তার জন্য কাউকে খুন করতে হলেও করব। ফোন থেকে খিলখিল করে হাসির শব্দ শুনতে পায় ছেলেটা ফোনটা ছিনিয়ে নিয়ে বলতে শুরু করে। শুনুন, কে আপনি জানি না। যতটুকু বুঝলাম চাচুর সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল, আর বাচ্চা নষ্ট করেছেন, ভালো করেছেন। কারণ অবৈধ সন্তানের পরিচয় কি হতো? আর হ্যাঁ, টাকা লাগলে বলবেন, আমার চাচুর থেকে দূরে থাকবেন। আজ 2 বছর পর তোমার চাচ্চুর সাথে কথা বললাম, ছেলে। আর তাও তোমার চাচ্চু নিজে ফোন করেছে আমার কাছে। আমি বেহায়া নই যে তোমার চাচ্চুর কাছে ফিরে যাব। আমার সন্তান কখনো তা চাইবে না। আর একটা কথা বলি, তোমার চাচ্চু কিন্তু ওনার বউকে কষ্ট পেতে দেবে না, কারণ ভালো অভিনেতা উনি। আর একটা কথা, আমি কিন্তু বাচ্চা নষ্ট করি নাই। তোমার চাচ্চু নাটক করলে আমার কি? তোমার দাদিজান বাচ্চা মেরে ফেলেছে। কথাটা শোনা মাত্রই ছেলেটার চোয়াল শক্ত করে লোকটার দিকে তাকায়। তার ঘৃণা লাগছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার সামনে থাকতে। গটগট পা ফেলে ছাদ থেকে যাওয়ার জন্য উদ্যত হয়। তখন তার কানে এসে কয়েকটা কথা আটকায়। ফোনের ওই পাশ থেকে মহিলাটি বলছে, বেঈমান, পবিত্র হয়েও সবার কাছে অপবিত্র আমি। ছেলে মেয়ে সমান বাচ্চাদের কাছেও এখন অপমানিত হতে হয়। লজ্জা করে না প্রথম বউয়ের অপমান হওয়া দেখলে? আর বারবার বাচ্চার খোঁজ নাও কেন? জানো না নাকি ভুলে গেছো? লোকটা কথা ঘুরিয়ে বলে, কোথায় আছো? কথা ঘোরাচ্ছ কেন? আর কখনো ফোন করবে না। সংসার নিয়ে সুখে থাকো। নাম্বার চেঞ্জ করব। ভালো থেকো। ভাবছি কাউকে কিছু জানানোর দরকার ছিল, সে জেনে গিয়েছে। এখন নিজের গেটআপে আসবো। ফোনটা হুট করে কেটে যায়। লোকটা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত অনেক হয়েছে। ছাদে কারো উপস্থিতি নেই আর। ধীর পায়ে উনি ছাদ থেকে নেমে নিজের ঘরে যায়। ঘুমন্ত স্ত্রীর পাশে ঘনিষ্ঠ হয়ে শুয়ে পড়ে। মনে মনে ভাবে, এটাই বুঝি পুরুষ মানুষ। আজকে হুমায়রার মা বাসায় ফিরবেন বললে ভুল হবে। ওনার অন্য একটা ভাবনা আছে। সব জামা ওনার সেলাই করা হয়েছে সব দেখে মেয়ের কাছে গিয়ে বলে, এক কাজ কর মা, তোর মামার বাসা গিয়ে থাক। সেখান থেকে পড়াশোনা করবি। তোকে আর কষ্টে দেখতে পারবো না। আম্মু এতে কি হবে বুঝতে পারছো? নাদিয়া খান অবাক হয়ে বলে, যা হবার হোক। তোর মামা চট্টগ্রামে নিজেদের ফ্ল্যাটে এসেছে। তোর মামার বিজনেস সামলাতে অসুবিধা হচ্ছে গ্রামে থাকা অবস্থায়। হঠাৎ এই সিদ্ধান্ত? আচ্ছা সমস্যা নেই, তার মানে তুমি থাকছো। যাক, ভালো লাগলো। তোমার স্কুলে জব ছেড়ে দাও তাহলে। সব গোছগাছ করে তাহলে নতুন ফ্ল্যাটে উঠছি আমরা। কষ্টে থাকা অনেক হয়েছে, আর না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, নিজের ভাগটা এবার বাবার থেকে বুঝে নেব। তোকে আমি বড় হতে দেখতে চাই। তুই বড় হবি, অনেক বড়। হুমায়রা রেগে যায়, রাগ নিয়ে বলে, কথা হয়েছে ওনার সাথে? হঠাৎ এইসব কথা যে? থাকতে পারো না? আমার কিন্তু অসহ্য লাগছে। এক কাজ করো, ভার্সিটি থেকে ট্রান্সফার নিব আমি। থাকবো না এ শহরে। কার ভয়ে পালাচ্ছ মেয়ে? যে কারণে এসেছিলে সেটা ছেড়ে পালাচ্ছ তুমি? মায়ের মুখে এমন কথা শুনে হুমায়রা রেগে ঘরের সবকিছু ভাঙাচোরা করতে থাকে। সিনহার ঘুম ভেঙে যায়। ধরফর করে উঠে এসে ফুপিমনির পাশে দাঁড়ায়। সিনহা থতমত খেয়ে বলে, ফুপিমণি, হঠাৎ এসব কি? কি হয়েছে ওর? তোমার বাবা চট্টগ্রাম নিজের ফ্ল্যাটে ফিরেছে। আজ সবাই যাচ্ছ। সমস্যা নেই হুমায়রা, এসব ভাঙলে। এসব নিয়ে কি হবে? ওই বাসায় তো সব কিছু আছে। তোমার ইচ্ছে হলে খাট ভাঙে। তাই বলে এত রাগ? যা বাবা হুমু, তুই খাট ভেঙে ফেল। সিনহা অবাক হয়ে কথাটা বলে। হঠাৎ করে বুঝে নেয় হুমায়রার এমন পাগলামি করার কারণ অন্য। এখন মেয়ে তো জমিদারের নাতনি। হুমায়রা রেগে বলে, যা বাল, থাকবো না এ বাড়িতে। সিনহা মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকে। হুমায়রার রাগের সময় তার সাথে কেউ কথা না বললে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক তাই হলো। এটিএম কার্ড বের করে গায়ে একটা হুডি জড়িয়ে চলে যায় সেখান থেকে। সিনহা ফুপিমনির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ওই যে শুনলে তেজ বেড়ে যায় তার, সেটাই ঘটেছে। যা শুনলে রাগ করে তা বলছো কেন? মেয়েটা কষ্টে আর কত থাকবে, সহ্য হচ্ছে না। তাই সবাই নতুন ফ্ল্যাটে উঠছে। আমার কি, আমি আগের মতন ঘোরাফেরা করব, এটাই অনেক। রাত 11টার সময় রাস্তার কিনার ধরে হাঁটতে থাকে একটা রমণী। গায়ে তার ব্ল্যাক শার্ট, পরনে ব্ল্যাক জিন্স, চোখে কালো সানগ্লাস, হাতে আইফোন। মনে দুঃখ নিয়ে চলছে সে আপন মনে।
তার থেকে ঠিক 5 মিনিট দূরত্ব রেখে হাঁটছে 3টা ছেলে। সবার গায়ে ব্ল্যাক হুডি জড়ানো। তাদের দেখে কেউ সহজে বুঝবে না তারা আসলে কে। মেয়েটা ফোন দিয়ে সিনহার সাথে কিছুক্ষণ কথা বলে। মায়ের সাথে রাগ হওয়ায় কথা বলে না। হাঁটতে হাঁটতে আনমনা হয়ে যায়। তখন একটা গাড়ি জোরে ব্রেক কন্ট্রোল করে তার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে বেরিয়ে আসে তার অতি অপ্রিয় দুজন পুরুষ, রায়হান চৌধুরী ও রাহুল চৌধুরী। মাথা তুলে তাকায় হুমায়রা তাদের দিকে। রাহুল হুমায়রাকে এই গেটআপে দেখে অবাক হয়ে তাকায়। রায়হান চৌধুরী নিজেও অবাক হয়ে তাকিয়ে থাকে। তিনি তো বলেই ফেলে, ছোট করে তাকিয়ে বলে, আমাকে দেখি কি আপনার চোর মনে হচ্ছে? দেখে তো চোর না, ডাকাত মনে হচ্ছে। হঠাৎ এমন সাজ যে রাত বিরাতে ডাকাতি করো নাকি? কে তুমি? রাহুলের প্রশ্নে হুমায়রা ঠোঁট কামড়ে ধরে। ভাবতে থাকে কি বলবে। সত্যিই তো কখনো বলতে পারবে না। কিছু একটা তো বলতেই হবে। সে কারণে অনেক ভেবে বলে, আসলে এই ফোনটা সিনহা আপুর। আপুরা অনেক বড় লোক। ওনার বাবা চট্টগ্রামে থাকতো না দেখে আপু আমার কাছে থাকতে এসেছিল। রাহুল চৌধুরী, আপনি তো চিনেন আপুকে। আপুর বাড়ি ফিরে এসেছে। ওনার অনেক টাকা, সে কারণে আমি আজ একটু এমন সাজলাম দেখার জন্য আমি যেদিন আপনার চেয়ে বেশি টাকার মালিক হব তখন কেমন লাগবে আমাকে। এই মেয়ে, পাগল নাকি তুমি? এত রাতে বাহিরে ঘুরছো কোন সাহসে? পিছনে তাকিয়ে দেখো, 3টা ছেলে তোমাকে ফলো করছে। গাড়িতে উঠো, বাড়ি পৌঁছে দিচ্ছি। রায়হান চৌধুরী কথা শুনে হুমায়রা থতমত খাওয়ার ভান করে বলে, বাবারে, আজ রায়হান চৌধুরী ভালো মানুষ হলো দেখি। শুনুন এমপি সাহেব, নিজের কাজে মন দেন। সামনের বার আপনি এমপি হতে পারবেন না। আমার সাথে ভালো ব্যবহার করার দরকার নেই। তাদের কথা শেষ হতে না হতেই 3জন এগিয়ে আসে। হুমায়রার আড়ালে হাতের ইশারায় তাদের সামনে এগোতে বলে। রাহুলের চোখে সেটা না পড়লেও রায়হান চৌধুরী খুব ভালোভাবেই বুঝতে পারে। রাহুল কিছু বলতে যাবে তার আগে উনি বলেন, তুমি সিফাত খানের মেয়ে? হ্যাঁ, আমার বাবা সিফাত খান। ওনার বিজনেস আছে, হয়তো ওনাকে চেনেন। আমার মায়ের নাম মিসেস খান, ফাহিমা খান। হাই, আমি হুমায়রা খান। সিফাত খানের নাম শুনে রাহুল হা হয়ে যায়। অবাক কণ্ঠে সেও বলে, তুমি সিফাত খানের মেয়ে? হুমায়রা বিরক্ত নিয়ে বলে, আমি একবারও বলছি নাকি আজব? আপনার চাচ্চু বলল, সে কারণে বললাম। তাহলে তুমি কে? আমি ওনার ভাগ্নি। মামার কাছে থাকবো এখন থেকে। আমার বাবা মায়ের সাথে মামার ঝামেলা হয়েছিল, সেই কারণে সম্পর্ক ছিল না। কিন্তু মামা আমার আর আম্মুর কষ্ট সহ্য করতে না পেরে নিজেদের কাছে নিয়ে এসেছেন। বুঝলাম না, ক্লিয়ার করে বলো তো। তোমার মামা তো গ্রামে জমি চাষ করে, তোমার মা প্রাইমারি শিক্ষক ছিল, তোমার মামাও একটা কলেজের শিক্ষক, তাহলে এসব? হুমায়রা অন্যদিকে ফিরে ঠোঁট কামড়ে হাসে। তার মানে সে ঠিকই ভেবেছিল এতদিন। যে ছেলেটা সন্দেহের বশে তাদের সব খবর রাখতো, 2 বছর থেকে সে রাহুল। হুমায়রা তার দিকে ফিরে বলে, আসলে ভাইয়া, আপনি হয়তো মামাকে দেখেন নাই। উনি আমাদের আসল মামা না। আমার যখন 5 বছর বয়স তখন আম্মুর জামাই মারা যায়। মা অসহায় হয়ে পড়েন। আমার আম্মুর জামাই অন্যের বাড়িতে কাজ করতো। হঠাৎ করে আম্মুর জামাই মারা যাওয়ার কারণে আম্মু অসহায় হয়ে পড়েন। আমাকে নিয়ে আশ্রয় হয় ওনার সেই মামার বাসায়। আম্মুর পড়াশোনা থাকায় একটা প্রাইমারিতে চাকরি হয়, আর তারপর থেকে আমরা ওই মামার কাছেই থাকি। এই ওয়েট, তোমার মামা এত বড়লোক, তাহলে এত গরিবের সাথে তোমার মায়ের বিয়ে দিল কিভাবে? আর যখন তোমার বাবা মারা গেল তখন তোমার নানা বাড়ি না গিয়ে রাস্তায় রাস্তায় কেন তোমার মা ঘুরছে? হুমায়রা থতমত খেয়ে যায়। সে আর কত মিথ্যা বলবে? সব তো ভুলভাল হচ্ছে। একটা শুকনো ঢোক গিলে এবার বলতে থাকে, আমার নানার 1 ছেলে 1 মেয়ে। মামা বড়, আমার আম্মু ছোট। আম্মু ভার্সিটিতে পড়াকালীন একটা ছেলের প্রেমে পড়ে। গভীর প্রেম। ছেলেটা আম্মুর সাথে ছলনা করেছিল। সবসময় ছেলেটা বলতো তার অনেক টাকা, সে কারণে আম্মু আর ভাবে না এই রিলেশন কন্টিনিউ ছিল। এক সময় কাউকে না জানিয়ে বিয়ে করে নেই। তারপর আম্মু জানতে পারে ওনার জামাই এতদিন মিথ্যা বলেছে সবাইকে। ছেলেটা আসলে শহরে টিউশনি করে কাটাতো। তার বাসা গ্রামে, বাবা গ্রামের জমিতে কাজ করে। সব জানার পরে আর আমার আম্মু ওনাকে ছাড়তে পারে নাই, কারণ তখন আমি আম্মুর গর্ভে ছিলাম। ছেলেটা মিথ্যা বলার কারণে ক্ষমা চায়। আম্মুর টাকার লোভ ছিল না, সে কারণে উনি জামাইয়ের হাত ধরে গ্রামে পা রাখে। সেখানে মাটির বাড়ি ছিল, তাও আবার অন্যের জায়গায় থাকতো তারা। এক সময় ওনার স্বামী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে শুরু করে। নানা আর মামা আম্মুর এমন পালিয়ে বিয়ে করা, তার উপর ছেলে গরিব, সব শুনে আম্মুকে মেনে নেয় না। এরপর থেকে নানা বাড়ি আর মামার সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর আম্মুর জামাই মারা গেল।
আম্মুকে জায়গা থেকে বিতাড়িত করলো গ্রামবাসী। আম্মু অসহায় হয়ে পড়ার পর পালিত মামার কাছে আশ্রয় পেল। সেখানে আমি বড় হতে থাকলাম। এতদিন পর মামার অভিমান ভেঙে গেল। মামা আম্মুর খোঁজ করে নিজের কাছে নিয়ে আসলো। আর মামা আমাকে নিজের মেয়ের মতো মনে করে ফোন দিয়েছে আর বলেছে বড়লোকদের মতো বাঁচতে। টাকা পয়সা তো সব আমার আর সিনহা আপুর। কথাগুলো এক নাগাড়ে বলে থামে হুমায়রা। রাহুল চৌধুরী আর রায়হান চৌধুরী এবার সব বুঝতে পারে। হঠাৎ করে রাহুল চৌধুরী বলে, তাহলে এত কিছুর মাঝে চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করার বিষয় আসলো কোথা থেকে? চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করো কেন? এটার কারণ দুইটা। এক, সিনহা আপুর সাথে সাদিক শিকদারের সম্পর্ক ছিল। উনি আপুকে ঠকিয়েছে। ওনার মা তো চৌধুরী বংশের, সেজন্য ভাবছি চৌধুরী বাড়ির সবাই খারাপ। দুই, চৌধুরী গ্রুপের সাথে খান গ্রুপের একটা ঝামেলা হয়েছিল, তাই চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করি। এই দুইটা কারণ ছাড়া আর কোনো কারণ নেই। এসব সিনহা আপুর থেকে শুনেছিলাম, সে কারণে ঘৃণা লাগা শুরু করে। মামার সাথে সম্পর্ক না থাকলেও সিনহা আপুর সাথে একসময় পরিচয় হয়, সেখান থেকে সিনহা আপুর সাথে সম্পর্ক ভালো আমার। রায়হান চৌধুরী বিড়বিড় করে বলেন, সব বুঝলাম, টাকার জন্য ঘৃণ্য হয় এটা নতুন না। তবে এটা বলো মেয়ে, তুমি বাবাকে সবসময় আম্মুর জামাই বলে কেন সম্বোধন করেছো? আমি মেয়ে, সে কারণে আম্মুর জামাই আমাকে পছন্দ করতো না। ওনার ছেলে দরকার ছিল। গ্রামের মানুষ ছেলে সন্তান চায়। সেখান থেকে ওনার প্রতি আমার ঘৃণা হতে থাকে। যত বড় হলাম তত ঘৃণা করতে শুরু করি। হুমায়রার কথায় রাহুল তার চাচ্চুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, চাচ্চু বুঝলে মেয়ের কাহিনী? হঠাৎ করে বড়লোক হলে যা হয় আর কি। দেখো না একদিনে মেয়ের চেঞ্জ। দেখো দেখো, হঠাৎ টাকার মালিক হলে কি অবস্থা হয়। মিস্টার রাহুল চৌধুরী, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। রাহুল ঠোঁট গোল করে বলে, আমার সাথে তোমার একটা চুক্তি হয়েছিল, শুনেছিলাম টাকার মালিক হয়ে দেখাবে। তাহলে এটাই ছিল সেটা নাকি? অন্যের টাকাকে নিজের বলে দাবি করছো? হেরে গেলে মেয়ে, এটা তো তোমার টাকা না। রাহুল চৌধুরী, আপনিও কিন্তু টাকার মালিক না। সব টাকা তো আপনার বাবার। নিজের বাবার বিজনেস সামলান আপনি, ওইটা কিন্তু আপনার বিজনেস না। বাবার পর তো সব আমারই হবে। হুমায়রা হাসতে হাসতে চলে যায়। সামনে এসে একটা গাড়ি দাঁড়িয়ে পড়ে। সে গাড়িতে উঠে যেতে থাকে। বিড়বিড় করে বলে, বাবার সব কিছু সন্তানের হলে আমার তো অনেক কিছু আছে মিস্টার চৌধুরী। সব কিছুতে ভাগ বসাতে নেই। আপনি তো বাবার টাকায় চলেন, আমি নিজের টাকা দিয়ে আপনার সাথে লড়বো, দেখে নিয়েন। হুমায়রা যাওয়ার পর রায়হান চৌধুরী রাহুলের উদ্দেশ্যে বলেন, শুনেছিলাম সিফাত খানের একটা বোন আছে, সেটা তাহলে হুমায়রার মা। কিন্তু সিফাত খান কখনো তার বোনের বিষয়ে কথা বলে নাই, তাহলে এই কারণেই। কিন্তু এটা বলতো, তোর সাথে মেয়েটার কিসের চুক্তি হয়েছে? রাহুল বাজির কথাটা খুলে বলে। সেদিন কি কি কথা হয়েছিল সেসব সব শেষে বলে, চাচ্চু, মেয়েটাকে দেখো কত কষ্টে বড় হয়েছে। হঠাৎ করে মামা এসে তাদের সংসারের হাল ধরল। পুরুষ মানুষ ছাড়া সংসার সামলানো আসলেই কষ্টকর। সেখানে যদি কোনো পুরুষ বেইমানি করে তাহলে কি ভালো হয় বলো? রাহুল যে কথা দিয়ে খোঁটা দিল তা বুঝতে সমস্যা হয়নি রায়হান চৌধুরীর। ছেলেটা এখন তাকে তেমন সহ্য করতে পারছে না, তবুও হাসার চেষ্টা করে বলে, মেয়েটার সাথে তোর যোগাযোগ আছে? আছে। ভালোবাসিস? শরীরে স্পর্শ দেওয়া ভালোবাসি না, তার হৃদয় স্পর্শ করব আমার ভালোবাসা দিয়ে। গভীরভাবে ভালোবাসি। সাবধান। আর রাহুল হাসে। সবাই বুঝি এক। মার্চ মাসের 7 তারিখ। এই কয়েকদিন এই বাড়ি আর ওই বাড়ি কারোর সাথেই কারো দেখা হয়নি। হুমায়রা রেডি হয় ভার্সিটিতে যাওয়ার জন্য। কয়েকদিন থেকে ভার্সিটিতে যায়নি সে। সিনহা এসে তার পাশে দাঁড়ায়। মাথার চুলগুলো আঁচড়ে হুমায়রার দিকে তাকিয়ে বলে, হুমু, একটা জিনিস খেয়াল করেছিস কিনা জানি না, কিন্তু তোকে কেউ ফলো করছে কয়েকদিন ধরে। তোর রুমে আসার সময় দেখলাম বাইরে কেউ এদিক ওদিক ঘুরছে। কে তারা, কিছু কি জানিস? আমার না, তারা অন্য কাউকে খুঁজতে এসেছে। বাদ দে আপু। সিনহা অবাক হয়ে বলে, কাকে? যাকে খুঁজতে এসেছে সে আজ দেশের বাহিরে যাচ্ছে। যে লোক লাগিয়েছে তাকে এত সহজে ধরা দেই কিভাবে বল? আজ তো পুপুমণি আমেরিকা যাচ্ছে, তাহলে বাইরে যারা আছে তারা পুপুমণির খোঁজে? ওয়েট, ফুপুমনির উপর নজর রাখবে কেন? ওনার তো কোনো শত্রু নেই। শত্রু থাকলে তোর আছে। হুমায়রা নিজের কলার ঠিক করে বলে, আমার শত্রু থাকবে কেন? মাকে একজন দেখেছে বাড়িতে প্রবেশ করতে, তো উনি সন্দেহ করে নজর রাখছে। উনি? আম্মুকে এয়ারপোর্টে দিয়ে আসার পর ভার্সিটিতে যাব, সে কারণে এত সকালে ওঠা।
যা আম্মুকে আসতে বল। হুমায়রার কথা শেষ হতে সেখানে উপস্থিত হয় তার মা। উনি মেয়ের দিকে তাকে একটা হাসি উপহার দেয়। হুমায়রা আম্মুকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ আম্মু, আমি ভাবতেও পারি নাই জামাগুলো এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। মামু যে দেশের ক্লায়েন্টকে আমার জামার ডিজাইন দেখিয়েছে আমাকে না জানিয়ে, সেটাও জানতাম না। আমার ডিজাইন দেশের বাইরের মানুষ পছন্দ করেছে। আমার বিশ্বাস হচ্ছে না। দেখ সীমা, তুই একদিন বিজনেসম্যান হবি। আমি তো যাচ্ছি তোর 10টা জামার ডিজাইন নিয়ে। দেখি যদি ওনারা পছন্দ করে তাহলে অর্ডার নিয়ে আসব। কিন্তু সমস্যা আছে এখানে একটা। সিনহা উৎসাহ নিয়ে বলে, ফুপুমনি চিন্তা করো না, আব্বু কাল নানার সাথে কথা বলেছে। নানা জমাজমি ভাগ দিবে বলেছে। হুমু তুই সেখানে নিজের। সিনহার কথা থামিয়ে দেয় হুমায়রা। সিনহার উদ্দেশ্যে বলে, দেখ সিনহা, মামার সাথে বিজনেস চালু করলে সম্পূর্ণ ক্রেডিট মামার হয়ে যাবে। আর আমি সেটা চাই না। নিজে থেকে সব করতে চাচ্ছি আমি। সবাই জানবে আমি সব কিছু করেছি। মামার কারখানা থেকে জামা তৈরি করলে সেখানে মামার লোগো থাকবে। সিনহা বিরক্তি নিয়ে বলে, ওরে গাধা, দেখ জামার ডিজাইন, তোর জামার কাটিং তুই নিজেই করবি, শুধু সেলাই। দেশের বাইরে থেকে অর্ডার আসলে 1-2টা আসবে না, অনেক টাকার অর্ডার হবে। তাই তুই বাবার কারখানা থেকে সাহায্য নিবি, সেই বিনিময়ে না হয় টাকা দিস। মা সিনহা কথাটা খারাপ বলে নাই। আমি আগে যাই, কি হয় দেখে আসি। চল, সময় হয়ে যাচ্ছে। মায়ের কথায় হুমায়রা আর কিছু বলে না। মাকে নিয়ে গাড়িতে গিয়ে ওঠে। নিজে ড্রাইভ করে এয়ারপোর্টে দিয়ে আসে। যাওয়ার আগে নাদিয়া খান মেয়ের মাথায় হাত দিয়ে বলে, চিন্তা করিস না, সামনে তোর ইনকোর্স এক্সাম, পড়াশোনা কর। আর সময় পেলে জামার নতুন ডিজাইন করিস। একটা মাসের ব্যাপার, সাবধানে থাকিস। তুমি আমার চিন্তা করো না আম্মু। আমি ডিল না পেলেও খুশি হব, কারণ নিজের বলতে কিছু নেই আমার। টাকা, বহু টাকা লাগবে, যা আমার নেই। জমি দেখতে হবে কারখানা তৈরি করার জন্য। শোন, তুই বলছিস যে আগে কারখানা বানাবি, তারপর জামা সেল করবি। দেখ, নতুন কারখানা দেখে সহজে কাজ পাবে না। তুই মাত্র একবার জামা তৈরি করেছিস, তাতেই বাহিরের দেশ থেকে পছন্দ করেছে। আস্তে আস্তে বড় হতে হবে, একবারে বড় হতে চাইলে হবে না। আচ্ছা যাও, আমি অপেক্ষা করব না। কেউ দেখলে সমস্যা হবে। সাবধানে যেও আম্মু, পৌঁছে ফোন দিও। নাদিয়া খান হালকা হাসে। মেয়ে ওনাকে সাবধানে যেতে বলছে, যেখানে মায়ের এই কথাটা বলা উচিত। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সময় একটা ছেলের সাথে ধাক্কা খায় হুমায়রা। ধাক্কা সামলে উঠতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যায়। সিঁড়ির শেষ ধাপে ছিল, সে কারণে বেশি লাগেনি। এদিকে ছেলেটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। ঘুম থেকে তার দেরি হওয়ার কারণে এয়ারপোর্টে গাড়ি থেকে নামার পর দৌড়ে আসছিল। কোনো দিকে না তাকিয়ে দৌড়ানোর কারণে তার ধাক্কায় কেউ পড়ে যায়। নিজের কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয়। মাথা নিচু করে থাকার কারণে মুখটা দেখা যাচ্ছে না। ছেলেটা নরম কণ্ঠে শুধায়, হেই মিস, জলদি আপনার হাতটা দিন। আই এম সো সরি, আমার তাড়া ছিল, সেই কারণে আপনাকে খেয়াল করি নাই। মিস, আমার হাতটা ধরে উঠুন জলদি। হুমায়রা কণ্ঠ শুনে চট করে মাথা তুলে তাকায়। সামনে কালো সানগ্লাস, কালো স্যুট পরিহিত রাহুলকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়। রাহুল নিজে অবাক হয় হুমায়রাকে দেখে। তারপর কপাল কুঁচকে বলে, সেটাই তো, এই জীবনের জন্য কারোর সাথে ধাক্কা খাইনি আমি। তুমি একমাত্র যার সাথে সবসময় ঝামেলা হয়। তো জঞ্জাট, তুমি এখানে কি করছো? হুমায়রা রাহুলের মতো করে বলে, হুম, আপনি তাহলে দেখছেন আমি হাঁটু ছিলে গিয়েছে, নাকি সেই দিকে আপনার খেয়াল নেই? আপনার দ্বারা সবসময় আকাম হয়। ইস, আমার হাঁটু জ্বলে যাচ্ছে। সরি, আমি খেয়াল করি নাই বিছুটি পাতা। দোষ যখন আমার, তখন আমি ভালো করার দায়িত্ব নিচ্ছি। ওয়েট, আচ্ছা তুমি এয়ারপোর্টে কি করছো? রাহুল কথাটা বলে চট করে হুমায়রাকে কোলে তুলে নেয়। হুমায়রা ভয় পেয়ে রাহুলের গলা খামচে ধরে। রাহুল চোখ মুখ খিচে তাকায় হুমায়রার পানে। গলার চামড়া হয়তো মেয়েটা উঠিয়ে নিয়েছে। বসার একটা জায়গায় গিয়ে হুমায়রাকে কোল থেকে নামিয়ে দেয়। কাঁধ থেকে নিজের ব্যাগ নামিয়ে স্যাভলন বের করে হুমায়রা জিন্স উপরে তোলার জন্য হাত বাড়ায়। হুমায়রা চেঁচিয়ে বলে, ওই বেয়াদব, এখন আমার ইজ্জত হরণ করার শখ হয়েছে নাকি? এত মানুষের সামনে আপনি আমার হাঁটুতে স্যাভলন লাগিয়ে দিবেন? দূরে যান আমার থেকে। বেশি বোঝো কেন? এই রুমাল দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে আশেপাশে তাকাও। এখানে এখন কেউ নাই। তুমি তোমার ছেলেদের প্যান্ট উপরে তোলো, আমি ড্রেসিং করে দিচ্ছি। অসভ্য, এটা ছেলেদের প্যান্ট না, মেয়েরাও জিন্স পরে। চুপচাপ আমার পা ড্রেসিং করেন বেয়াদব, আমার কান্না পাচ্ছে। হুমায়রা জিন্স সাবধানে তুলে, হাঁটু থেকে রক্ত বেরোচ্ছে। অনেকটা জায়গা ছিলে গিয়েছে। রাহুল আন্দাজ করে স্যাভলন দেওয়া মাত্রই হুমায়রা চোখ মুখ খিচে চিল্লিয়ে ওঠে। কেঁদে দেয় সে।
রাহুল চোখ থেকে রুমাল খুলে হাঁটুর দিকে তাকায়, মনে মনে বলে, ইস, মেয়েটার পায়ের কি একটা অবস্থা। এত সময় আছে তবু যে কেন দৌড়ে আসতে গেলাম। সব দোষ চাচ্চুর। চাচ্চু বারবার ফোন না করলে আমি কখনো এত তাড়াতাড়ি আসতাম না। রাহুল মাথা নিচু করে সাবধানে পা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিতে থাকে। হঠাৎ করে বলে ওঠে, এভাবে তাকিয়ে থেকো না মেয়ে, প্রেমে পড়ে যাবে। আমার দিকে যে গভীর চাহনিতে তাকিয়ে থাকে সে প্রেমে না পড়ে থাকতে পারে না। হুমায়রা থতমত খেয়ে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। কথা এড়ানোর জন্য বলে, কোথায় যাচ্ছেন? এয়ারপোর্টে কি করছেন? আমেরিকা যাচ্ছি। বিজনেসের কাজে? তবে তার চেয়ে বড় কাজ চাচ্চুর। চাচ্চুর সাথে যাচ্ছি কয়েকজন ধনী ব্যক্তির সাথে দেখা করতে, সাথে চাচ্চুর কলিগের মেয়ের বিয়ে খেতে। কোন ফ্লাইটে? রাহুল নাম বলে। কয়েক মিনিট পর যেটা ছাড়বে সে ফ্লাইটে সিট নাম্বার শুনে হুমায়রা সেই পা নিয়ে দৌড়ে যায় সেখান থেকে। ব্যথায় পা ফেটে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। মা কোথায় আছে সেটা খুঁজে সেখানে যেতে গিয়ে থমকে দাঁড়ায়। পকেট থেকে রুমাল বের করে মুখ বেঁধে নেয়। কিছুটা জোর পায় মায়ের কাছে গিয়ে মাকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। পেছন থেকে এমপি সাহেব ডেকে যাচ্ছে, কিন্তু তার উত্তর দেওয়ার গুরুত্ব মনে করলো না। মাকে নিয়ে গাড়িতে এসে বলে, ওই ফ্লাইটের রাহুল চৌধুরী আছে, তোমাকে যেতে হবে না। আর ওখানে কি করছিলে? আমার প্ল্যান মাটি করার জন্য উঠে পড়ে লাগছো নাকি আম্মু? আমি জানতাম না রাহুলের কথা। আমি ওদের খবর নিয়ে বসে থাকি নাকি? তুই খোঁড়াচ্ছিস কেন? দেখি পায়ে কি হয়েছে। কিছু না, সেসব বাদ দাও। এমপির সাথে তোমার কথা হয়েছে? কি কথা হয়েছে? তুমি আবার সব বলে দাও নাই তো? তোমার পেটে কথা থাকে না আবার। একটা চড় দেব। আমি তোর মা হই, ভালোভাবে কথা বল। শুধু আমাকে দেখেছে, কথা বলার সুযোগ পায়নি, তার আগেই তুই চলে এসেছিস। ও, তুই কিভাবে জানলি? রাহুল চৌধুরী থেকে শুনলাম রাহুল চৌধুরী যাচ্ছে আমেরিকা। সিট নাম্বার তোমার পাশের সিট, সে কারণে তোমার কাছে আসা। রাতে যেও তুমি। তুই চিন্তা করিস না, আমাকে যেতে দে। ফ্লাইট এখন ছেড়ে দেবে, আমাকে যেতে হবে। তুই বাড়ি যা। কিন্তু আম্মু। একটা ছেলের সাথে কথা হলো, আমার সিটে ছেলেটার বউ বসেছে। আসলে অভিমান করে মেয়েটা নিজ দেশে যাচ্ছে, ছেলেটা অভিমান ভাঙাতে নিজেও যাচ্ছে। আগে পিছে টিকিট করাই আলাদা সিট হয়েছে, আমি চেঞ্জ করে নিব, ঠিক আছে? হুমায়রা কথা বলে না। নাদিয়া খান গাড়ি থেকে বের হয়। বের হতে দেখা হয় রাহুলের সাথে। রাহুল হুমায়রাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। হুমায়রা তার আগে গাড়ি নিয়ে চলে যায়। নাদিয়া রাহুলকে না দেখার ভান করে সেখান থেকে চলে যেতে নিলেই রাহুল পিছু ডেকে বলে, আন্টি, আপনিও আমেরিকা যাচ্ছেন নাকি? সময় তো বেশি নেই। কি করতে যাবেন আপনি? ডাক্তার দেখাতে। উনি ছোট্ট করে উত্তর দেয়। রাহুল ওনার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, একা? আর কোন ডাক্তার? ডাক্তার রণজিৎ শাহ। উনি তো হার্টের ডাক্তার। আপনার হার্টের সমস্যা আর আপনি একা যাচ্ছেন, সাথে কাউকে নিচ্ছেন না কেন? একা একা কি চিনতে পারবেন? নাদিয়া রাহুলের দিকে একবার কপাল কুঁচকে তাকায়, তারপর বলে, হুমায়রার এক্সাম সামনে, ওকে নেওয়া ঠিক হবে না। সিনহার ফাইনাল এক্সাম, ওকেও নেওয়া যাবে না। ভাইয়া বিজনেস নিয়ে ব্যস্ত। এটা বলো, তুমি রণজিৎ শাহকে কিভাবে চেনো? 2 মাস আগে বাবাকে নিয়ে গেছিলাম, বাবার হার্টের অপারেশন করা হয়েছে। আপনার সমস্যা কি খুব বেশি? দেশে চিকিৎসা না করে বাহিরে করছেন যে? আমি যার খোঁজ করছি তাকে পেয়ে গেছি, তুমি এখন যাও। নাদিয়া কথাটা বলে সেই ছেলেটার কাছে যায়, গিয়ে সিট সম্বন্ধে কথা বলে। রাহুল অবাক হয়ে সেখান থেকে যায়। যাওয়ার আগে ছেলেটার দিকে তাকায়, ছেলেটাকে সেটাই ভাবে। রাহুল প্লেনে ওঠার আগে বাড়ির সবার সাথে একবার কথা বলে নেয়। 5 দিনের জন্য যাচ্ছে সে। বন্ধু বান্ধব কারোর সাথে দেখা হবে না ভেবেই মন খারাপ হয় তার। সবার সামনে কথা বলার পরে হুমায়রার ফোনে ফোন দেয়। তারপর কপালে ভাঁজ পড়ে তার। সব কিছু থেকে ট্রাই করে, ব্লক করা, ফোন যাচ্ছে না। রাহুল বিরক্ত হয়ে অন্য নাম্বার থেকে ফোন দেয়, ফোন যাচ্ছে। ফোন রিসিভ হতে রাহুল হতাশ হয়ে বলে, বাহ, আমাকে সব জায়গা থেকে ব্লক করা হয়েছে তাই? হুমায়রা ছোট করে উত্তর দেয়। হুম। রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এটার কারণ কি জানতে পারি? কেন ব্লক করেছো? আমি তো ফোন দিয়ে তোমাকে চালাই না। সবার সাথে কথা বলতে হবে এটা তো কোনো কথা নয় রাহুল চৌধুরী। আপনি আমার কেউ না যে কথা বলতেই হবে। সাবধানে যাবেন। রাখি। হুমায়রা ফোন কেটে দিয়ে গাড়ি চালাতে মন দেয়। এদিকে রাহুলের ফোনের দিকে তাকিয়ে বলে, ভেবেছিলাম তার মনে আমার জন্য কিছু রয়েছে, এখন দেখি সব কিছু মিথ্যা। হেরে গেলাম। আমার ভালোবাসা বুঝলো না মেয়েটা।
দেয়ালের সাথে হুমায়রাকে চেপে ধরে রেখেছে রাহুল। হুমায়রা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। রাহুল অদ্ভুত চাহনিতে তার প্রিয়সীকে দেখতে থাকে। এই মেয়েটা কেন তাকে বুঝতে চায় না। হুমায়রার হাতে চাপ দিয়ে বলে, অনেক হয়েছে আর না, আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে না দেখে 5 দিন ছিলাম, তাতেই আমার অবস্থা পাগল প্রায়। প্লিজ চলো না আমরা বিয়ে করে নেই। বিয়ে? আর আপনাকে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখুন রাহুল চৌধুরী। ছাড়ুন আমাকে, যে কোনো সময় এখানে কেউ চলে আসবে, আমার হাতে লাগছে। লাইব্রেরিতে যেন এ সময় কেউ না আসে, তার ব্যবস্থা আমি করেছি। আজ এখানে তোমাকে বাঁচাতে কেউ আসবে না। হয় আমার প্রপোজ অ্যাকসেপ্ট করো, নয়তো নয়তো কি? হ্যাঁ, ধর্ষণ করবেন নাকি অপমানিত করবেন সবার সামনে? বড়লোকের ছেলে এই একটা কাজ তো পারবে। কি চান কি আপনি? শান্তিতে আমাকে বাঁচতে দিবেন না নাকি? এভাবে দম বন্ধ হচ্ছে আমার। হুমায়রার কথায় রাহুল হুমায়রার হাত ছেড়ে দিয়ে দূরে সরে আসে। হুমায়রার কথায় সে অনেক আঘাত পেয়েছে, সেটা চোখে মুখে দেখেই বোঝা যাচ্ছে। এতে হুমায়রার কিছু না। সে আবারও কণ্ঠে তেজ এনে বলে, ভালোবাসা ভালো, কিন্তু এতটাও বেশি না যাতে আপনার ভালোবাসায় কেউ বিরক্ত হয়ে যায়। আমি আপনাকে ভালোবাসি না, আর কতভাবে বোঝাবো রাহুল? আই হেট ইউ। বাট আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। তোমাকে পাওয়ার লোভ জেঁকে বসে আছে আমার মনে। যে কোনো উপায়ে তোমাকে চাই আমি। কিন্তু আমি আপনাকে চাই না। দেখুন, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমার থেকে 10 হাত গুনে গুনে দূরে থাকবেন। ঘৃণা করে চৌধুরী বাড়ির সবাইকে। রাহুল এবার রেগে যায়। হুমায়রার কাছে গিয়ে কোমর টেনে জড়িয়ে ধরে, তাকে কিছু বুঝতে না দিয়ে ঠোঁটে চুমু এঁকে দেয়। হুমায়রা হু হু করে কেঁদে ওঠে। এতে রাহুল বিরক্ত হয়ে আবারও ঠোঁটটা ডুবিয়ে দেয়। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিয়ে দূরে গিয়ে একটা চেয়ারে বসে। হুমায়রার দিকে তাকায়। হুমায়রা মেঝেতে বসে মাথার চুল খামচে ধরে হিচকি তুলে কেঁদে যাচ্ছে। রাহুল নিজের ঠোঁট মুছে বলে, সরি জান, ভালোভাবে না বুঝলে খারাপভাবে বোঝাতে হয়। আমি সত্যি সরি, তোমাকে এভাবে কষ্ট দিতে চাই না। কিন্তু তোমার গোলাপি ঠোঁট প্রতিটা রাতে আমার স্বপ্নে এসে জ্বালায়, তাই আজ সেটা নিজের করে নিয়েছি। শালা কুত্তা, হাদারাম ছাগলের বাচ্চা আর আবাল, তোকে আমি দেখে নিব। আমার ঠোঁটে উফ। তোকে অভিশাপ দিলাম, কখনো বউ পাবি না। তোর বাচ্চা হবে না, বাচ্চা ন্যাংরা হবে, হারামি। সুন্দর হচ্ছে, বলতে থাকো কতটা গালি দিতে পারো, দাও। ওয়েট, আবারও শুরু থেকে দাও, আমি নোট করে নেই। নাও শুরু করো। 1 2 3 লেটস গো। হুমায়রা কান্না থামিয়ে দিয়ে ফ্যালফ্যাল চোখে রাহুলের দিকে তাকিয়ে থাকে। সে বোঝার চেষ্টা করে সে পাগল নাকি রাহুল পাগল। সে যে কান্না করছে সেটা রাহুল কানেও তুলছে না, নিজের মতো করে কথা বলছে। হুমায়রা মনে মনে অকথ্য ভাষায় গালি দেয় রাহুলকে। নিচকি ভদ্র মেয়ে দেখে মুখের উপর কথা বলতে পারছে না। হুমায়রাকে চুপ থাকতে দেখে রাহুল বলে, এই চুপ আছো কেন? কথা বলো। আমি কিছু মনে করব না, সত্যি। আমি যে অন্যায় করেছি তার জন্য এই গালি কম হচ্ছে। তোমার গালি শুনতেও ভালো লাগছে, আরও গালি দাও। দরজা খুলতে বলুন। আমি বাসায় যাব। আপনার মতো অভদ্র অসভ্য ছেলের সাথে থাকার ইচ্ছে আমার নেই। আজ যা করলেন তার শোধ আমি তুলবই। খুব বেশি করছো কিন্তু। কি করবে? হ্যাঁ, ওয়েট, আরও আদর করি দেখি আমিও। তুমি কি করতে পারো সেটাই আমি দেখব। খুব তো বলো, আমাকে ছুঁয়ে দেখো কি করি। না, তোমার সামনে আছি, কি করতে পারো করো। রাহুল তেড়ে আসে হুমায়রার দিকে। হুমায়রার পিঠ বেড়ে হাতটা কাত পর্যন্ত নিয়ে যায়। মুখটা এগিয়ে যেই কিস করতে যাবে তখনই ব্যথায় চেঁচিয়ে ওঠে। তাড়াতাড়ি করে হুমায়রাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ছলছল চোখ নিয়ে হুমায়রার দিকে তাকায়। হুমায়রার হাতে ছোট্ট একটা চাকু, সেটা দিয়ে তার বাহুতে আঘাত করেছে। হুমায়রা দাঁতে দাঁত চেপে বলে, তখন কিছু বলি নাই, তার মানে এই না যে কিছু বলবো না। আমাকে সহজ সরল মেয়ে মনে করে ভুল করছেন রাহুল চৌধুরী। আমাকে চিনতে হলে অনেক সাধনার দরকার। আপনার মতো কম বুদ্ধির মানুষ আমাকে বুঝবে না। এবার থেকে দেখে শুনে লাগতে আসিয়েন, কেমন? বাই। লাইব্রেরির দরজা খুলে রাহুলের বন্ধুরা প্রবেশ করে। রাহুলকে রক্তাক্ত অবস্থায় দেখে অস্থির হয়ে ওঠে। হুমায়রা চাকুটা প্যান্টের পকেটে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। ক্যালেন্ডারের একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে 6টা পাতা উল্টানো হয়ে গিয়েছে। এর মাঝে কেটে গিয়েছে 6টা মাস। সবকিছু আগের মতো নেই আর। বদলে গিয়েছে রাহুল আর হুমায়রার সম্পর্ক। সঙ্গে ফিয়া আর হুমায়রার সম্পর্ক ঠিক আগের মতো হয়েছে। সফলতা পাচ্ছে হুমায়রার বিজনেসে। নানার অভিমান ভাঙিয়ে জমি পেয়েছে, আর সেখানে কারখানা গড়ে তোলার জন্য তোড়জোড় চলছে। হুমায়রা বর্তমানে নিজের কাজে ব্যস্ত থাকে। সিনহাপুর ফাইনাল এক্সাম শেষ হয়েছে। ও এখন মাস্টার্সে ভর্তি হয়েছে। ওই মাইয়া শোন, ওই সেমরি তোরেই ডাকতাছি, এদিকে আয়। হুমায়রা পিছু ফিরে তাকায়। সে মাত্র এই বাড়ির রাস্তা থেকে বেরিয়েছে। সকাল সকাল হাঁটাহাঁটি করতে তার বেশ লাগে, সে কারণে খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছিল।
হাঁটতে হাঁটতে 1 ঘন্টার পথ হেঁটেছে তা বুঝতেই পারে নাই। রাহুলদের বাড়ি পেরিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিল, তখনই পেছন থেকে ডাক দেয় রোজিনা চৌধুরী। হুমায়রা সেদিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে বুড়ি? হঠাৎ এই যুবতীকে ডাকার কারণ কি? আমার সাথে জগিংয়ে যাওয়ার শখ হয়েছে নাকি? কিন্তু বুড়ি মুখ চললেই তো জগিং করা যায় না। চুপ কর বেয়াদব মেয়ে, এখানে বস দেখি, তোর সাথে আমার কথা আছে। বড় বৌমা, আমাকে ধরে ধরে বসার জায়গায় নিয়ে যাও তো। ওমা, 6 মাস আগে যে নিজেকে এবারের কর্ত্রী বলে পরিচয় দিচ্ছিল সে অচল হয়ে গিয়েছে। আহারে, থাক, সমস্যা নেই বুড়ি, মুখটা আর অচল হয়নি। রোজিনা চৌধুরী রেগে যায়, হাত উঁচিয়ে চড় দিতে যাবে, তখনই হুমায়রা হাতটা ধরে বলে, না, বুড়ির গায়ে জোর আছে দেখছি, মুখের সাথে সাথে হাতও চলে। থাক, গতরের জোর দেখাতে হবে না, মুখের বুলি আওড়ান। সত্যি কি জন্য ডাকলেন? মালিহা চৌধুরী মুখে হাত দিয়ে হেসে ওঠে। মেয়েটা পারেও বটে, বিড়বিড় করে বলে, এই মেয়েকে বাড়ির বউ করে আনতে পারলে আম্মা সোজা হবে। সব সময় যে মুখটা চলে সেটা আর চালাতে পারবে না। এই মেয়ের সাহস আছে বলতে হবে। দেখতে হবে মানুষটাকে। হুমায়রা চোখ টিপ দিয়ে কথাটা বলে। মালিহা থতমত খেয়ে যায়। মেয়েটা তার কথা শুনতে পেয়েছে ভেবে জিভে কামড় দেয়। রোজিনা চৌধুরী একটা বেঞ্চে বসে হুমায়রার দিকে তাকিয়ে বলে, শোন মেয়ে, আমার রাহু নাতির থেকে দূরে থাকবি। আমার নজরে তোরা দুজন বেশ আছিস, যখন দেখি তখনই চিপকায় আছিস। আমার নাতি বড় লোক দেখে ফাঁসানোর ধান্দা আটছিস। মালিহা থতমত খেয়ে যায়। শাশুড়ি এসব কি বলছে? ছেলের প্রেম না হতেই ভেস্তে দিচ্ছে। উনি তাড়াহুড়ো করে বলেন, আম্মা কী সব বলছেন? কই দেখলেন? হুমায়রা তো আমাদের রাহুলের আশেপাশে আসে না। হুমায়রা মা, তুমি যাও, কিছু মনে করো না। বয়স্ক মহিলা, বুঝতে ভুল হয়েছে। তুমি চুপ করো বড় বউ, আমার কথা ভুল হতেই পারে না। শোন মেয়ে, আর কখনো আমাদের বাড়ির সীমানায় তোরে যেন না দেখি। আমার রাহু ভাইয়ের থেকে দূরে থাকবি। বলেছিলাম বুড়ি, নিজের বাড়ির পুরুষদের সামলায় রাখতে। আপনার বাড়ির পুরুষ মাইয়া মানুষের পেছনে দৌড়ায়, মেয়েরা আসে না। আমাকে কি ভাবছেন? হ্যাঁ, নিজের রাহু নাতি ভাইরে বাড়িতে গরুর সাথে বাঁধিয়ে রাখেন। আমি আসছি না, বরং আপনাদের রাহু আমার পেছনে দৌড়ায়। হুমায়রা ফুঁসতে ফুঁসতে কথাটা বলে। সে নাকি টাকার লোভে রাহুলকে হাত করতে চাচ্ছে। এটা শুনেই তার মাথায় রক্ত চড়ে যায়। মালিহা চৌধুরী বোকার মতো কথা শুনে তারপর ভাবে এই বিষয়ে রাহুলের সাথে কথা বলা দরকার। কোলবালিশ জড়িয়ে আরাম করে ঘুমাচ্ছে রাহুল। হঠাৎ গায়ে পানি পড়ায় লাফিয়ে বিছানা থেকে নামে সে। ভয়ে বুকে থুতু দেয়। সামনে মাকে দেখে জোরে জোরে শ্বাস নেয়। রাহুল অভিমানী গলায় বলে ওঠে, মামুনি, তুমি গ্রামের ট্রিপিক্যাল মা হয়ে যাচ্ছ। এভাবে বাচ্চা ছেলেকে কেউ ঘুম থেকে তোলে? ইস, দেখো আমার গা ভিজে গেল, সাথে বিছানাটাও ভিজে গিয়েছে। মরার মতো ঘুমাতে কে বলেছে তোকে? সকাল 7টা বাজে আর তুই এখনো ঘুমে আছিস? তোর চাচুর ডাক পড়েছে, উঠ। আজকে কোনো এক এমপির সাথে দেখা করতে যাবে তোকে নিয়ে। আর কয়টা দিক সামলাবো? একদিকে বাবাইয়ের বিজনেস আর একদিকে চাচ্চুর রাজনীতি, আর বাকি রইল আমার না হওয়া গার্লফ্রেন্ড। তাকে পটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাকে। তার মানে আমার সন্দেহ সঠিক? বাবা, তুই হুমায়ুরকে পছন্দ করিস তাই না? কিন্তু দুঃখের বিষয়, সে তোকে পাত্তা দেয় না নিশ্চয়ই। রাহুল ঠোঁট উল্টায়, কান্না করার মতো অ্যাক্টিং করে। মালিহা চৌধুরী ছেলের মাথায় একটা থাপ্পড় দিয়ে হতাশ কণ্ঠে বলে, মাস্টার্স শেষ করেছিস তুই, এখন একটা বিয়ে করা উচিত তোর। যত কম বয়সে বিয়ে করবি ততই ভালো। তোর চেয়ে ছোট ছোট ছেলেরা বিয়ে করে বাচ্চার বাবা হয়েছে, আর তুই? কি বলবো ক্লিয়ার করে বলো তো? হঠাৎ বিয়ে নিয়ে পড়লে কেন? বাবাই কি কিছু বলেছে নাকি? আর মামুনি শোনো, এসব বিয়ে শাদী এখন না। তোমার বৌমা রাজি হয় না এখনো। তোর দাদি হুমায়রাকে পছন্দ করে না। শুধু তোর দাদি না, আমরা কেউ তাকে পছন্দ করি না। আমি যে একটু করি, কিন্তু মেয়েটা বাচাল, সবসময় আমাদের অপমান করার ধান্দায় থাকে। উফ মামুনি, তুমিও না। প্লিজ, হুমায়রাকে সামলানোর দায়িত্ব আমার। ওর কথা ধরো না কেউ, মেয়ে মানুষ একটু বেশি কথা বলে। এসব ছাড়ো, আজ কি নতুন কিছু হয়েছে যার জন্য আমার স্বাদের ঘুম ভাঙালে? কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল ঘটনা বলে রাহুলকে। রাহুল সব শুনে নাক কুঁচকে ফেলে। হুমায়রা আর রোজিনা চৌধুরীকে নিয়ে সে বড়ই বিপদে আছে। কাউকে নিজের মতো করে নিতে পারছে না। রাহুল অসহায় কণ্ঠে বলে, আর কত কি দেখতে হবে আল্লাহ জানে। মামুনি, এখন তো হুমায়রার সামলে গেলে আমাকে বলবে কি রাহুল চৌধুরী ছেড়ে দেওয়া গরুর মতো মেয়েদের পিছনে ছুটেছেন কেন?
আপনার দাদি তো সব দোষ আমার দিচ্ছে। না মামনি, আর পারছি না সহ্য করতে। আমাকে এবার একটা বিয়ে দাও। বাবা তুই সত্যি বিয়ে করবি? দূর মামনি, এসব রাখো। এখন বলো, হুমায়রাকে বাড়ির বউ করে তুমি কি কষ্ট পাবে? মেয়েটাকে ভালোবাসি একটু বেশি, সাথে তার ইগনোরের জন্য বেশি জেদ হয়ে গিয়েছে। রাহুলের কথা শোনা মাত্রই মালিহা চৌধুরী থতমত খেয়ে বলে, না না, এসব বলিস না বাবা। তুই যাকে ভালোবাসা বলছিস তা কিন্তু ভালোবাসা নয়, কারণ ভালোবাসায় কোনো জেদ থাকে না। আজ বুঝলাম, এই কারণেই মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না। ভালোবাসার জেদ রাখতে নেই, সুন্দরভাবে বুঝাতে হয়, অনুভব করাতে হয়। ভালোবাসা জেদ করার না, ভালোবাসা আগলে রাখার, যত্ন করার, মনের মাঝে গড়ে তোলার জিনিস। রাহুল ঠোঁট কামড়ে বলে, তুমি বলতে চাচ্ছ হুমায়রার জন্য আমার মনে ভালোবাসা নেই, যা আছে তা ওকে পাওয়ার জেদ, তাই তো? তাহলে বলো কি করলে বিশ্বাস হবে যে হুমায়রাকে আমি সত্যি ভালোবাসি? সরি। মালিহা চৌধুরী রাহুলকে বেশ কিছু পছন্দ করেন, তারপর তিনি বুঝে নেয় ছেলের মনে ভালোবাসা কম, জেদ বেশি। তিনি হালকা হেসে বেশ কিছু পরামর্শ দেয়। রাহুল মামনির গাল টেনে দিয়ে বলে, লাভ ইউ মামনি, তোমাকে কিউট একটা বৌমা গিফট করবো একদিন। দোয়া করো সেই কিউটি যেন তোমার ছেলেকে একটু দয়া দেখায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।